নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো করে কনসিস্টেন্টলি নিজেদের প্রিপারেশন করছো। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে স্পেশালি তাদের জন্য যারা হচ্ছে আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট সিলেক্টেড হয়েছে এই বছর, আর স্পেশালি তাদের জন্য যারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে সিলেকশন পেয়েছে। তো প্রথমে আমি জানাই তাদের সকলকে অনেক 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 অভিনন্দন। রিজার্ভ লিস্ট থেকে যারা রিসেন্টলি সিলেক্টেড হয়েছে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই তোমাদের এই সাফল্যের জন্য। দীর্ঘ পরিশ্রমের পর তোমরা আজকে এই জায়গায় উপনীত হয়েছো এবং তার জন্য অনেক অনেক অভিনন্দন। এবার যেটা আসছে নেক্সট ডে, এতদিন তো ছিল প্রিপারেশন ফেজ, অ্যাসপিরেন্ট লাইফ ছিল, এরপর আস্তে আস্তে প্রফেশনাল লাইফে আমরা আসতে চলেছি। আমারও খুব বেশি দিন হয়নি সার্ভিসে, জাস্ট ওই 2.5-3 মাস হবে এরকম। তো এই কয় মাসে আমি কী কী অভিজ্ঞতা বা কী কী ইস্যুস ফেস করলাম সেটা একটুখানি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা বানানোর জন্য আমাকে রেকমেন্ড করেছে সৌমদীপ, যে রিসেন্টলি আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট সিলেকশন পেয়েছে। তো সৌমদীপকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই আইডিয়াটা আমাকে দেওয়ার জন্য। তো এবার প্রথমেই যেটা বলতে হয়, অ্যাজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট আমাদের কী কী ওয়ার্ক রোল থাকে, কেমন কাজ আমাদের থাকে, কী কী করতে হয়, ডে টু ডে অ্যাক্টিভিটিস কী কী থাকে, এগুলো হয়তো সব ইনফরমেশন ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় পাবলিক প্ল্যাটফর্মে, কিন্তু যেটা বেসিক একটা সেটা আমি অবশ্যই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই যেটা বলতে চাই যে ওয়ার্ক প্রোফাইলটা কিন্তু খুব একটা জটিল নয়। মানে অনেকেই আমরা এতদিন ব্যাংকে গেছি, আমরা হয়তো ক্যাশ কাউন্টারে আমরা টাকা জমা দিয়েছি, টাকা তুলেছি, এসব কাজ আমরা করেছি নর্মাল 4-5টা ব্যাংকে। অনেকের হয়তো গ্রামীণ ব্যাংক সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, আমার নিজেরও ছিল না, কারণ আমি যে জায়গা থেকে বিলং করি সেখানে আশেপাশে কোনো গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চেস আমি কখনো দেখিনি। তো নর্মাল ব্যাংক যেগুলো হয় পিএনবি, এসবিআই, এরকম টাইপেরই ব্রাঞ্চ থাকে, এরকম টাইপের সিস্টেম থাকে, ক্যাশ কাউন্টার থাকে, একই রকম প্রসেস হয়। তো আমরা হয়তো আগে যখন ক্যাশ কাউন্টারে গেছি দেখেছি যে টাকা পয়সা গোনা হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, জমা নেওয়া হচ্ছে, তোলা হচ্ছে, এরকম টাইপের হয়ে থাকে। বাট এখন আমরা সেই উইন্ডোটার অপোজিট সাইডে বসতে চলেছি। হ্যাঁ, তো অবভিয়াসলি অফিস অ্যাসিস্ট্যান্ট বলতে ইনিশিয়ালি হয়তো হেড ক্যাশিয়ার হিসাবেই আমরা অ্যালটমেন্ট পাবো। অনেকেই আমরা হেড ক্যাশিয়ার অ্যালটমেন্ট আমিও পেয়েছি, আমাদের অনেক ব্যাচে যারা আছে তারা অনেকেই পেয়েছে। এবার হ্যাঁ, কিছু কিছু বড় ব্রাঞ্চ থাকে যেখানে 2জন করে ক্যাশিয়ার পোস্টেড থাকে, তো সেখানে একজনকে হেড ক্যাশিয়ার করা হয় এবং 3 মাস অন্তর অন্তর ওটা পাল্টাতে থাকে। এবং সেকেন্ড জন যে থাকে সে হচ্ছে অ্যাজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট আরও যে আনুষঙ্গিক কাজকর্ম থাকে সেগুলো করে। তো আমাদের অনেকেরই মনে হতে পারে যে হ্যাঁ, খুব কঠিন কাজ, খুব ডিফিকাল্ট হতে পারে বা কী হবে না হবে, একটা টেনশন থাকে মনের মধ্যে। কিন্তু প্রথমেই বলবো যে ওয়ার্ক প্রোফাইলটা কিন্তু খুব একটা জটিল নয়। প্রথম 1 সপ্তাহ 1 মাস মতন বেশ একটু বুঝতে জানতে একটুখানি ধাতস্থ হতে সময় লাগবে, কিন্তু তারপরে কিন্তু যখন আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাবো বুঝতে পারবো যে এমন জটিল কোনো কাজকর্ম কিন্তু আমাদের থাকে না, খুব বেসিক কিছু টাস্ক আমাদের পারফর্ম করতে হয়। কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে ডিপ ফোকাস। এটা হচ্ছে আমার কাজের একটা মেন একটা প্রয়োজনীয় একটা জায়গা, যে ডিপ ফোকাস এবং হচ্ছে অ্যাওয়ারনেস, অ্যালার্ট থাকতে হবে সবসময়। কোনো রকম অন্যমনস্কতা বা কোনো রকমের যে মানে আমাদের যে ডিস্ট্রাকশন, এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দেখবে আমরা যারা ক্ল্যারিক্যাল এক্সাম দিয়েছি, আমরা ব্যাংকিং এক্সামে যে পিও এবং ক্লার্ক দুটো লেভেলের এক্সাম হয়, তো ক্ল্যারিক্যাল ক্যাডারের যে এক্সামগুলো হয় সেখানে আমরা দেখেছি একটা ডিমান্ড থাকে এরকম। সেখানে ডিমান্ডটা থাকে যে লাইক আমাদের স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি, এই দুটোর ওপর আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয়। অফিসার্স এক্সামেও স্পিড অ্যান্ড অ্যাকিউরেসির ব্যাপারটা থাকে, কিন্তু কোথাও ক্ল্যারিক্যাল এক্সামে তার ডিমান্ডটা থাকে বেশি, কারণ টাস্ক থাকে ইজি, ডুয়েবল কোয়েশ্চেন্স থাকে এবং ফাস্ট স্পিডে করা এবং বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা এবং তার সাথে অ্যাকিউরেসি মেনটেন করা, 3টে জিনিসকে আমাদের কিন্তু ওখানে সলভ করতে হয়, ওখানে মাথায় রেখে কাজ করতে হয়। তো ক্ল্যারিক্যাল যে ওয়ার্ক, সেই ওয়ার্কটাও কিন্তু একদম অলমোস্ট সিমিলার। তোমার কাজ হবে খুব সিম্পল, কিন্তু ফুল অফ অ্যালার্টনেস এবং অ্যাওয়ারনেসের সঙ্গে তোমাকে কাজটা করতে হবে, নির্ভুলভাবে করতে হবে। তো যাদের হেড ক্যাশিয়ার অ্যালটমেন্ট হবে তাদের যে কাজটা থাকে, ফার্স্ট অফ অল ক্যাশ কি সেটা তোমাকে খুব দায়িত্বের সাথে হ্যান্ডেল করতে হবে। তো কি হ্যান্ডেলিংয়ের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো ক্যাশিয়ার কি তোমাকে একটা দেওয়া হবে, ডেইলি প্রত্যেকদিন তোমাকে এসে তোমাকে ক্যাশ নিয়ে বসতে হবে এবং টাকা পয়সার লেনদেন যেটা হবে ক্যাশ কাউন্টারে সেগুলো হবে। ফিনাকেলের কাজ থাকবে, অবভিয়াসলি আমি স্টেপ বাই স্টেপ আসছি। তো ক্যাশ নেওয়া এবং ক্যাশ পেমেন্ট করা, মানে অর্থাৎ কেউ যখন তোমাকে ক্যাশ ডিপোজিট দিচ্ছে কোনো কাস্টমার, তো তার কাছ থেকে ক্যাশটা নেওয়ার সময় তো আমাকে খুব সাবধানে গুনে দেখে নিতে হবে যে কত টাকা সে দিল না দিল, এবং জমা দেওয়ার যে ডিপোজিট স্লিপ
সেই স্লিপে আমাদের দেখে নিতে হবে যে সে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক লিখেছে নাকি, ডেট ঠিক লিখেছে নাকি, যেদিন আমি কাজ করছি সেই দিনের ডেট লেখা আছে নাকি, তার অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্টে যে অ্যাকাউন্টে সে জমা করছে সেই অ্যাকাউন্টের যে নাম, সাপোজ তার নিজস্ব নাম হতে পারে, কোনো এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট হলে তার এন্টারপ্রাইজের নাম হতে পারে, তো সেই নামটা যেন ঠিক লেখা থাকে অবভিয়াসলি, এবং যে নোটগুলো জমা করছে তার ডিনোমিনেশনসগুলো যেন ঠিক থাকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন হয়তো 50 টাকার নোট দিল 3টে, 20 টাকার নোট দিল 10টা, 500 টাকার নোট দিল 4টে, এরকম করে সংখ্যাটা যেন ঠিকঠাক মেনশন থাকে, এবং এন্ড অফ দ্য লিস্ট যেন টোটাল যে অ্যামাউন্টটা সংখ্যায় এবং কথায় ওয়ার্ডসে যেন ঠিক করে লেখা থাকে। ধরো কেউ 55,000 টাকা জমা করছে, তো সেই জন্য খুব ভালোভাবে পরিষ্কার লিখে 55,000 অনলি, ওকে। আর এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদেরকে ওয়ার্ডসের যে ভ্যালুটা সেটা কিন্তু বেশি প্রায়োরিটাইজ করা হয়, ওকে। সে যদি সংখ্যাটা ভুলও লেখে কিন্তু ওয়ার্ডসে যদি ঠিক লেখে, তো আমরা কিন্তু ওয়ার্ডসে যেটা লিখেছে সেটাকে আমরা কনসিডার করব। হয়তো সে ওয়ার্ডসে 45,000 লিখেছে সংখ্যায়, কিন্তু অ্যাকচুয়াল ক্যাশ সে হয়তো 55,000 জমা করছে, এবং ওয়ার্ডেও কিন্তু 55,000 লিখেছে। 55,000 যে ওয়ার্ডে লেখা আছে সেটা কিন্তু আগে আমরা গুরুত্ব দেবো। অবভিয়াসলি আমরা 45,000 লিখলে ওটা ভুল থাকলে আমরা কারেকশন করে দেবো, সেটা অন্য ব্যাপার, কিন্তু ওয়ার্ডের কথাটা কিন্তু অবশ্যই যেন ঠিক হয় আমাকে খেয়াল রাখতে হবে। তার সাথে আমাদেরকে যেটা দেখতে হবে যে কাস্টমার পার্ট, তোমরা যদি দেখে থাকো ডিপোজিট স্লিপ যেমন হয়, ডিপোজিট স্লিপে দুটো পার্ট থাকে, একটা কাউন্টার পার্ট থাকে যেটা তোমার কাছে থাকবে অ্যাজ আ ব্যাংকার, ব্যাংকের পার্ট থাকে, আর একটা পার্ট থাকে কাস্টমার কপি, যে কপিটা কাস্টমারকে আমরা ছিঁড়ে আলাদা করে সেপারেট করে ওটা আমরা স্প্লিট করে দিয়ে দিই। তো কাস্টমার পার্টেও যেন সে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম এবং অ্যামাউন্ট, ওয়ার্ডস এগুলো যেন ঠিকঠাক করে লিখে থাকে, ডেট এগুলো যেন ঠিক করে লেখা থাকে, ওইগুলো দেখে নিয়ে তবেই কিন্তু আমরা কাস্টমার পার্টে স্ট্যাম্পটা দেবো, যে ক্যাশ রিসিভড বলে একটা স্ট্যাম্প ওখানে দেওয়া হয়, ওইটা আমরা কিন্তু তারপরেই দেবো, তার আগে কিন্তু আমরা দেবো না, ওটা নির্ভুল না থাকলে পরে। কারণ অনেক সময় হয় কি, হয়তো কাস্টমার তার পার্টে হয়তো ভুল লিখে দিয়েছে, হয়তো অ্যাকচুয়ালি 1,500 টাকা জমা করছে কিন্তু ওর পার্টেও লিখেছে 15,000 টাকা। এবার আমরা হয়তো তাড়াহুড়োর বসে খেয়াল করলাম না, স্ট্যাম্প মেরে দিয়ে আমরা সিগনেচার করে দিয়ে দিলাম। পরে যদি কাস্টমার এসে ক্লেম করে, দেখুন আমাকে তো ক্যাশিয়ার বাবু তো আমাকে স্ট্যাম্প মেরে দিয়েছেন, সিগনেচার করে দিয়েছেন, 15,000 টাকা আমার লেখা আছে, কিন্তু আমার খাতায় তো 1,500 টাকাই জমা পড়েছে, তখন কিন্তু একটা হচপচ সিচুয়েশন হয়, তোমাকে একটা লায়াবিলিটির জায়গায় তখন ফেলে দেওয়া হয়, তোমাকে তখন একটুখানি আবার সেই দিনের ট্র্যাক যেটা রেকর্ড আছে তোমাকে সেই ভাউচার্স বার করে দেখতে হবে কি কত টাকার কি ট্রানজ্যাকশন হয়েছিল, ব্যাংকের পার্ট যেটা ছিল সেই পার্টটা বার করে তাকে দেখাতে হবে, না দেখুন এখানে 1,500 ছিল, এটা আপনার এই হিস্ট্রি ছিল, এই ছিল, এই ছিল, এরকম ব্যাপার একটা আর্গুমেন্টের জায়গা থাকে, তো সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। তো দুটো পার্ট আমরা ভালো করে সাবধানে দেখে নেবো। আর অবভিয়াসলি ক্যাশ চেক করবো ডিনোমিনেশন ওয়াইজ, 500 4টে নোট সে লিখেছে, আদৌ 4টে নোট দিয়েছে তো, 50-এ 3টে নোট লিখেছে, আদৌ 3টে নোট দিয়েছে তো, এইগুলো আমাদেরকে খেয়াল অবশ্যই রাখতে হবে। এছাড়াও একটা নোটসের ক্ষেত্রে একটা টিপ আমি শেয়ার করতে চাই, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে। ক্যাশ কাউন্টিং মেশিন আমাদের কাছে থাকে অবভিয়াসলি, কিন্তু ফেক নোট ডিটেক্টর মেশিন যেটা, সেটা বেশি রিলায়েবল, একদম অ্যাকিউরেট কাউন্টিং করে, বাট অনলি 500 আর 200 এই দুটো নোট ওরা খুব ভালো কাউন্ট করতে পারে। আর অ্যাকচুয়ালি 150-20 সবই ভালো কাউন্ট করতে পারবে, কিন্তু চকচকে পরিষ্কার নোট হতে হবে, একদম মানে কড়কড়ে নোট যেগুলো হয় সেগুলোই একমাত্র ফেক নোট ডিটেক্টর থেকে ভালো করে গোনা সম্ভব। এবার ন্যাচারালি 100, 50, 20, 10 এইসব নোটগুলো মার্কেটে প্রচুর ঘুরতে ঘুরতে আসে, এবং ওই নোটগুলো প্রচণ্ড খারাপ হয়ে যায়। সেই নোটগুলো কিন্তু ওই যে ছোটো আমাদের কাউন্টিং মেশিন বা ফেক নোট ডিটেক্টর যেটা, ও কিন্তু ভালো করে গুনতে পারে না, তাই ওগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি গুনতে হয়। তাই অনেক ক্ষেত্রেই হতে পারে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকে যখন সেলফ হেল্প গ্রুপ গোষ্ঠীর টাকা যখন জমা আসে, লোনের টাকা যখন জমা করতে আসে, এবং অনেক এমন কাস্টমার থাকে যারা হয়তো ছোটো ছোটো ডিনোমিনেশনের নোট বেশি সংখ্যায় নিয়ে আসে, হয়তো 50-এর নোট হয়তো 500খানা নিয়ে চলে আসলো, বা 20-র নোট হয়তো 400খানা নিয়ে চলে আসলো, 4টে বান্ডিল 100 করে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ম্যানুয়াল কাউন্টিং করতে হবে নোটগুলো, এবং খুব সাবধানে আমরা দরকার পড়লে হাতে জল নিয়ে খুব সাবধানে আমরা ধীরে সুস্থে কাউন্ট করবো, কোনো রকম ভুল যেন না হয়। কারণ ওই সমস্ত নোটের একটা প্রবণতা থাকে, দুটো নোট হয়তো একসঙ্গে চিটিয়ে আছে, আমাদেরকে খুব সাবধানে স্প্লিট করে দেখে নিতে হবে দুটো নোট কাউন্ট হয়ে যাচ্ছে না তো একবারে। বা টাকা রিপেমেন্ট করার সময়, ধরো দেখা যাচ্ছে তুমি কাউকে টাকা দিচ্ছ, কেউ টাকা তুলতে যাচ্ছে, তুমি তাকে পেমেন্ট করছো, তখন ভালো করে সাবধানে গুনে নিতে হবে ওই জাতীয় নোটগুলোকে, যেগুলো একটু দুর্বল হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, ওই নোটগুলোকে ভালো করে দেখে নিতে হবে যে দুটো নোট একসঙ্গে পেমেন্ট করে ফেলছি না তো, এক্সট্রা চলে যাচ্ছে না তো, এগুলো আমাদেরকে অবশ্যই একটু সাবধানে দেখে নিতে হবে। বাকি 500 বা 200 নোট ন্যাচারালি কোনো প্রবলেম হয় না, ও মেশিনে খুব সুন্দর গুনে নিতে পারবে। ওকে, এটা গেল নোটস নিয়ে কিছু কথা। আচ্ছা, উইথড্রল একইভাবে যখন কেউ টাকা তুলতে আসবে উইথড্রল স্লিপে, তো উইথড্রল স্লিপের একটা
সাধারণ নিয়ম আছে যে 20,000 টাকার বেশি অবশ্যই উইথড্রল স্লিপে তোলা যাবে না। 20,000-এর বেশি যদি টাকা তুলতে হয় তখন অবশ্যই তাকে চেক ব্যবহার করতে হবে। তো উইথড্রল স্লিপ আর চেক দুটো ইনস্ট্রুমেন্ট হয় টাকা তোলার জন্য। উইথড্রল স্লিপে আমরা অবশ্যই ডেট চেক করব, যেন ডেট অবশ্যই ঠিক থাকে, তার সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার, এবং আবার যেটা বললাম সংখ্যায় এবং কথায়, ওয়ার্ডসে যেন কথাটা ঠিক করে লেখা থাকে। এবার টাকা জমা করার ক্ষেত্রে একটা ফ্যাক্টর থাকে না, যেটা টাকা তোলার ক্ষেত্রে কাজ করে, খুব ক্রুশিয়াল একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে সিগনেচার। তো সিগনেচারের ক্ষেত্রে আমরা কি করব, ভালো করে আমরা সিস্টেম থেকে সিগনেচার চেক করে দেখে নেব যে সিগনেচারটা মিলছে নাকি। এবং উইথড্রল স্লিপে যখন কেউ টাকা তুলতে আসবে তখন আমাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যে কাস্টমার যার নামে অ্যাকাউন্ট সে ব্যক্তিই যেন আসে টাকা তুলতে। অন্য কারোর হাতে উইথড্রল স্লিপটা লিখে দিয়ে দিল এবং সে টাকা তুলতে চলে আসলো, সেইটা কিন্তু আমরা অ্যালাউ করতে পারবো না। ওকে, আর এই ইনস্ট্রুমেন্টগুলোর ব্যাপারে আমরা অনেকেই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসও পড়েছি, তো এগুলো সম্বন্ধে একটা বেসিক কনসেপ্ট অনেকেরই আছে। এবং তার সঙ্গে টাকা যে তুলছে তার উইথড্রল স্লিপের পেছনে 2খানা সিগনেচার তাকে অবশ্যই করতে হবে, 2টো সিগনেচার করা আবশ্যক। 2টো সিগনেচার না থাকলে কিন্তু টাকা দেওয়া যাবে না। সিগনেচার না থাকলে আমাকে কাউন্টারের সামনেই ওনাকে বলতে হবে সিগনেচার করুন। ওকে, আচ্ছা, তারপর যেটা হচ্ছে কি করব, আমরা টাকা পেমেন্ট করার সময় টাকা পেমেন্ট করব এবং ডিনোমিনেশনগুলো কতগুলো নোট পেমেন্ট করলাম, হয়তো 4,000 টাকা তুলতে আসছে, আমি 500 টাকার 8টা নোট পেমেন্ট করছি, তো 500 × 8 এটা একটা ব্র্যাকেট করে আমরা স্লিপের মধ্যে লিখে রাখবো, যাতে করে পরে আমাদের হিসাব টিসাব করতে যদি কাজে লাগে তাহলে সেটা যেন আমরা রেফারেন্স হিসেবে দেখতে পাই। ওকে, আচ্ছা, এটা গেল ভাউচার মেকিং নিয়ে কিছু কথা। আচ্ছা, তার সঙ্গে এবার চলে আসি ফিনাকেল রিলেটেড কিছু কথায়। ফিনাকেলের কিছু বেসিক মেনুতে আমাদের কাজ হয়, যেমন ফার্স্ট মেনু যেটা হচ্ছে তোমার HTM, ট্রানজ্যাকশন মেনটেনেন্স, HTM মেনুতে আমাদের কাজ হয়। এগুলো এখন বললে হয়তো নতুনরা যারা জয়েন করনি এখন হয়তো সেরকম বুঝতে পারবে না, বাট পরবর্তীকালে যদি দরকার হয় হয়তো কাজে লাগতে পারে, তাই একটু বলে রাখছি। HTM মেনুতে আমরা কাজ করবো ন্যাচারালি। তো সেখানে ক্যাশ পেমেন্ট অ্যান্ড ক্যাশ রিসিভ এই দুটো বেসিক অপশন থাকে, যেগুলোর উপরেই মোস্ট অফ দ্য টাইম আমাদের কাজ করতে হবে। খুব রেয়ার কিছু হয়তো ট্রান্সফার্স অ্যান্ড অল এইসব টাইপের জিনিসপত্র থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এই দুটো অপশনের উপরে আমাদের কাজ থাকবে। যখন কেউ টাকা তুলবে, মানে তুমি যখন কাউকে টাকা পে করবে তখন পেমেন্ট অপশনে যাবো। যখন কেউ টাকা জমা করবে কাস্টমার, অর্থাৎ তুমি যখন টাকাটা জমা নিচ্ছ, রিসিভ করছো, তখন ক্যাশ রিসিভড অপশনে যাবো। এই দুটো কিছু অপশন এখানে আছে। আচ্ছা, টেল অপস একটা অপশন হয়, টেলার অপারেশন, যেটার মাধ্যমে আমরা দিনের শুরুতে কত টাকা ভল্ট থেকে বার করলাম সেগুলো ডিনোমিনেশন এন্ট্রি করতে হয়। দিনের শেষে টাকা যখন হিসাব করে আমরা ভল্টে আবার ফেরত রাখছি তখন কত টাকা আমরা ভল্টে ফিরিয়ে দিচ্ছি সেই টাকাটার একটা এন্ট্রি করতে হয়। তো এগুলোর টেল অপস থাকে। হ্যাঁ, তো এগুলো কিছু বেসিক থাকে। আচ্ছা, চেক নিয়ে কিছু কথা বলা দরকার। চেকের ক্ষেত্রে একটা হয় অর্ডার চেক, একটা হয় বিয়ারার চেক। তো যদি তোমার ধরো কেউ অর্ডার চেক থাকে, মানে ধরো আমার নাম নীলাঞ্জন চক্রবর্তী, ধরো কোনো একজন XYZ ব্যক্তি সে আমার নামে একটা চেক লিখেছে, পে নীলাঞ্জন চক্রবর্তী আমার নাম লিখেছে, এবং তারপরে কতটা অ্যামাউন্ট সেটা লিখেছে, ডেট লিখেছে, এবং অ্যাকাউন্ট নাম্বার, যদি তোমার পার্সোনালাইজ চেক হয় তাহলে অ্যাকাউন্ট নাম্বার ওখানে দেওয়া থাকবে, পার্সোনালাইজ না হলে অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে লিখে দেবে। এরকম হয়তো তোমাকে চেক ওরা দিয়েছে। এবার দেখা যাচ্ছে অনেক সময় থাকে পে নীলাঞ্জন চক্রবর্তী অর বিয়ারার। তো অর বিয়ারারটা অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে তোমরা দেখো অর বিয়ারারটা কাটা থাকে না, ঠিক আছে। ন্যাচারালি আমি দেখেছি এখনো পর্যন্ত অর বিয়ারার কাটা আমি চেক দেখিনি। তো অর বিয়ারারটা যদি থাকে তার মানে হচ্ছে ধরো আমি ব্যতীত অন্য কেউ যে চেকটা বহন করে নিয়ে আসছে সেও কিন্তু টাকাটা পাবে। ওকে, তাকেও কিন্তু টাকাটা তুমি দিতে পারো, দিতে বাধ্য। এবার ধরো আমার জায়গায় অন্য কোনো ব্যক্তি, ABC কোনো ব্যক্তি টাকা তুলতে এসছে, তো সেই জায়গায় তোমাকে কিন্তু অবশ্যই তার নামটা জানতে হবে এবং তাকে বলতে হবে আপনি পিছনে দুটো সিগনেচার করুন। ওকে, তার সিগনেচার তোমাকে ক্যারি করতে হবে, মানে কালেক্ট করে নিতে হবে। এটা একটা ব্যাপার। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে চেকের ক্ষেত্রে আমরা ওয়ার্ডস এবং সংখ্যায় যেটা লেখা আছে দুটোকেই ভালো করে চেক করে নেবো, ডেট দেখে নেবো। আচ্ছা, আর তার সঙ্গে আমরা যেটা দেখবো চেক এন্ট্রি করার সময় যখন আমরা পেমেন্ট করবো তখন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যামাউন্ট বসাতে হবে, চেক ডেট বসাতে হবে, তারপরে তোমার চেকের যে চেক নাম্বার, সিরিয়াল নাম্বার থাকে সেটাকে বসাতে হবে। উইথড্রল স্লিপে টাকা তোলার ক্ষেত্রে এত এন্ট্রি করতে হয় না। তো এই জিনিসগুলো হয়তো তোমাদের এখন যারা দেখছো তাদের হয়তো রিলেট করতে পারবে না, বুঝতে পারবে না এত সব জিনিসপত্র, কিন্তু যখন তোমাদের ফার্স্ট ডে তোমরা জয়েন করবে তখন কিন্তু এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ তোমরা ঠিকই দেখতে পাবে এবং বুঝতেও পারবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে পেমেন্ট যখন আমরা এন্ট্রি করবো, পেমেন্ট বা রিসিভিং যেটাই এন্ট্রি করবো আমাদেরকে খুব সাবধানে এন্ট্রি করতে হবে। জিরোগুলোকে খুব খেয়াল রাখতে হবে। আর অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করার সময় তো জিরো বা যে কোনো ডিজিটস এগুলোকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, যে ডিজিটসগুলো যেন আমাদের এলোমেলো না হয়ে যায়। অ্যাকাউন্ট যার নামে এন্ট্রি করছি একবার
ফাইনাল পোস্টিং করার সময় আমরা একবার দেখে নেবো যে অ্যাকাউন্ট নাম্বারটাকেও ক্রস চেক করে মিলিয়ে নেবো যে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক লিখেছে নাকি, অ্যামাউন্টটা আমরা ঠিক বসিয়েছি নাকি, এগুলো একবার ক্রস চেক করে নেওয়াটা ভালো। তাহলে পরে কিন্তু যদিও সিস্টেম রিলেটেড প্রবলেম হলে পরে সেটাকে ঠিক করা সম্ভব, প্রভিশন আছে, তবুও আমরা চেষ্টা করবো যতটা নির্ভুলভাবে আমরা কাজটা করতে পারি। পরীক্ষাতে আমরা যখন দিয়েছি, যখন পরীক্ষা আমরা ফেস করেছি, তখন অনেক সিচুয়েশন এমন হয়েছে, ডিফিকাল্ট সিচুয়েশন, ডিফিকাল্ট সিনারিওতে আমরা হয়তো কোনো ভুল করেছি, নেগেটিভ মার্কিং হয়েছে তার জন্য। এইখানে কাজ করতে গিয়ে তোমরা কিন্তু পরিষ্কার একটা রিয়েলাইজ করবে যে পরীক্ষার থেকে কর্মক্ষেত্রটা কিন্তু অনেক সহজ। পরীক্ষা যতটা চ্যালেঞ্জিং এবং কম্পিটিটিভ ছিল, কর্মক্ষেত্রটা কিন্তু তার তুলনায় একটু ইজি। বাট ডিমান্ড একটাই, তোমাকে ডেডিকেটেডভাবে ফোকাসড ওয়েতে কাজ করতে হবে। ওকে, কোনো রকম এখানে ক্যাজুয়ালিটির কিন্তু কোনো জায়গা নেই, খুব সিরিয়াসভাবে কাজ করতে হবে। টাকা পয়সা রিলেটেড কাজ খুব সাবধানে করতে হবে, এটুকুই বলা। আচ্ছা, আর যদি কোনো এক্সট্রা ইনফো শেয়ার করতে হয় তাহলে হ্যাঁ, অবভিয়াসলি টাইমিং নিয়ে বলা দরকার। 9:45 হচ্ছে আমাদের ন্যাচারাল টাইম। 9:45টার মধ্যে ক্যাশিয়ারদের অবশ্যই ঢুকে যেতে হবে এবং আমাদের ওয়ার্কিং আওয়ার হচ্ছে 4:45 পর্যন্ত। 3:30টার সময় আমাদের ক্যাশ ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। ন্যাচারালি কোনো ভিড় থাকলে 3:30টার একটু বেশিও হয়ে যায়, বাট 3:30টাই হচ্ছে টাইম, যে 3:30টার মধ্যে ক্যাশ ক্লোজ করে দিতে হবে। আর 4:45 হচ্ছে আমাদের ছুটির সময়, তার সেই সময় তুমি ছুটি নিয়ে বেরিয়ে যেতে পারবে। আচ্ছা, ক্যাশের বাইরেও আমাদের কিছু কাজ থাকে, যেমন হচ্ছে হয়তো সিগনেচার কার্ড স্ক্যান করে আপলোড করা, তারপর তোমার হচ্ছে সিআরএম করা, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, যেখান থেকে কাস্টমার আইডি জেনারেট করা, অ্যাকাউন্টস ওপেনিং, ঠিক আছে। বিভিন্ন রকম টাইপের অ্যাকাউন্টস ওপেনিং, সেভিংস হয়ে গেল, টার্ম ডিপোজিট হয়ে গেল, এরকম টাইপের কাজকর্ম আমাদের থাকে। আচ্ছা, তাছাড়াও থাকে তোমার, যদি বলি আরও অ্যাডিশনাল ওয়ার্ক থাকে। এবার তোমার ব্রাঞ্চে কীরকম ধরনের কাজ থাকছে তার উপর ডিপেন্ড করছে, পাসবুক প্রিন্টিং থেকে শুরু করে সমস্ত রকম কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। তো এরকম টাইপের কাজ, কেওয়াইসি রিলেটেড ওয়ার্ক সমস্ত রকমই থাকতে পারে। ওকে, তো সেগুলো তোমরা ধীরে ধীরে অবশ্যই কর্মক্ষেত্রে গিয়ে শিখবে, জানবে এবং ভালোভাবে এনজয় করবে। একটাই জিনিস বলার, যে কাজ এমন কোনো ডিফিকাল্ট নয়, আবারও বলবো, কাজ এমন কোনোই ডিফিকাল্ট নয়, শুধু ডেডিকেটেডভাবে একটু ফোকাসড ম্যানারে সিরিয়াসলি কাজটা করতে হবে। দিনের শেষে টাকা পয়সার হিসাব যেন এক সুযোগেই মিলে যায়, এক চান্সে মিলে যায়, এটা করতে হবে। আরেকটা ভাইটাল ইনফো যেটা আমি শেয়ার করতে চাইবো সবার সাথে, কারণ এটা আমার প্রথম একটু সমস্যা হতো জিনিসটা, সেটা হচ্ছে যে যখন তোমরা ক্যাশ অপারেট করবে, হ্যাঁ, 500 আর 200 নোট সহজেই কাউন্টিং হয়ে যায়, এটা আমি আগেই বললাম তোমাদেরকে। কিন্তু প্রবলেম করে বাকি নোটগুলো। এবার দেখা যাচ্ছে তোমার কাছে 100-র একটা বড় বান্ডিল আছে, ধরো 100-100খানা নোটের বান্ডিল আছে, 100-র 100টা, 50-এর 100টা, 20 টাকার নোট 100টা, 10 টাকার নোট 100টা, ধরো এরকম বান্ডিল আছে তোমার কাছে, বা 100টা না হলেও সামথিং কিছু একটা আছে। এবার তুমি দেখা যাচ্ছে কেউ তোমার কাছে 3000 টাকা তুলতে এসছে, 3000 টাকা তুলতে এসছে, রাইট, 3000 টাকা তুলতে এসছে। তুমি হয়তো ভাবলে ওকে আমি 1000 টাকা আমি 100 টাকার নোটে দেবো, বাকি 2000 টাকা 500 দেবো। তো 2000 টাকা 500 দেবে, মানে 500-র 4টে নোট তুমি দিচ্ছ, খুব ভালো কথা। আর 100-র যে বান্ডিলটা, 100খানা নোটের, সেখান থেকে তুমি 10টা নোট বার করছো, 1000 টাকা। তো যখনই তুমি 100-র 10টা নোট ভালো করে সাবধানে কাউন্ট করে বার করে নিলে, তুমি কি করো, ওই 100-র যে রিমেনিং বান্ডিলটা, ওটাতে উপরে পেন্সিল দিয়ে 90 লিখে রাখো। কারণ 100টা নোট ছিল, 10টা নোট তুলে নিলে মানে 90টা নোট পড়ে থাকলো, ওইটা তুমি আপডেট করে রাখো। আমরা প্রথম আমার ক্ষেত্রে যেটা হতো, তাড়াহুড়ার চোটে আমি কী করতাম, নোটটা বার করে নিতাম, ওটাকে আপডেট করতাম না। লাস্টে কী করতে হতো, দিনের শেষে আমার ওই বান্ডিলে কত আছে আমি এটা বুঝতে পারতাম না, আমাকে আবার গুনতে হতো। এই ক্যাশ সর্টিং, দিনের শেষে ক্যাশ গোছানোটা অনেকটা ডিলেড হয়ে যেত, এবং তখন তাড়াহুড়ার সময় অনেক সময় হতো কি কাউন্টিংও ভুল হতো, হয়তো একটা নোট দুবার কাউন্ট করে নিলাম, বা একটা নোট কাউন্ট করতে শর্টেজ হয়ে গেল, এরকম প্রবলেম হতো, ঠিক আছে। তো এই সমস্যাটা অ্যাভয়েড করার জন্য, এটা 100, 50, 20, 10 এই লোয়ার ডিনোমিনেশন যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে এই প্র্যাকটিসটা রাখতে পারলে আমার মনে হয় ক্যাশ সর্টিংয়ে অনেকটা সুবিধা হয়। এবং আমরা যখন কাউন্টার একটু ফাঁকা হবে, আমরা চট করে ক্যাশের হিসাবটাও মিলিয়ে নিতে পারবো, যে আমার যে অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আছে, আমার এসিএস ব্যালেন্স যেটাকে আমরা বলি, সেই ব্যালেন্স এবং আমার যে হাতে যে ক্যাশ কাউন্ট করলাম, সেই ক্যাশ ব্যালেন্স দুটো একসাথে মিলছে কি। তাহলে আমরা শিওর হয়ে যাবো যে হ্যাঁ, আমাদের ক্যাশ ওকে আছে, আমরা কোনো রকম ভুল কিছু করিনি এখনো পর্যন্ত। আচ্ছা, টাকা পেমেন্ট করার সময় অবশ্যই একবার হোক, দুবার হোক, 3বার হোক, 4বার হোক, যতবার খুশি আমরা কিন্তু গুনে নেব, ভুল যেন না হয়, আমরা বারবার গুনে নেবো, ধীরে সুস্থে কাজ করবো, তাড়াহুড়া করবো না, প্যানিক করবো না, সবথেকে বড় কথা। কাস্টমারের লোড থাকবে, কাস্টমাররা অনেক প্রেশারাইজ করবে, তাড়াতাড়ি করুন, আমার তাড়া আছে, এই সেই অনেক কিছু। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, দিনের শেষে যদি টাকার হিসেবে গন্ডগোল হয়, তাহলে করে সেটা কিন্তু নিজেকেই পূরণ করতে হবে, ক্ষতিপূরণটা তোমার ওপর দিয়ে যাবে, ঠিক আছে। তাই তোমাকে সাবধানে কাজ করতে হবে, দায়িত্বটা তোমার ওপর।
কাস্টমার 5 মিনিট লেট হলেও কিন্তু এই ক্ষেত্রে বিশেষ প্রবলেম হবে না, কিন্তু কাস্টমারই যদি ধরো একটা নোট কম পায়, সে তোমাকে এসে অভিযোগ করবে। বাট কাস্টমার যদি একটা নোট বেশি পেয়ে সৎ কাস্টমার হয়েছে, তোমাকে হয়তো ফিরিয়ে দেবে, কিন্তু যদি বাই চান্স ফিরিয়ে না দেয় তাহলে তো তোমার লস হয়ে যাবে। তাই যে যাই বলুক না কেন, বিশেষ করে আমরা এখন নতুন, আমাদের সময় লাগবে শিখতে, বুঝতে, জানতে, মেন্টালি সিচুয়েশনগুলোকে অ্যাডাপ্ট করতেও সময় লাগবে। তাই আমরা কিন্তু ব্যাপারগুলোকে খুব সাবধানে এবং অ্যাকুরেটলি হ্যান্ডেল করবো। বেশ এইটুকুই রইল আজকের জন্য, আর বেশি কিছু বলছি না, অলরেডি অনেকটা বড় লম্বা ভিডিও হয়ে গেছে। আশা করছি কিছুটা হলেও তোমাদের একটু আইডিয়া দিতে পারলাম। আর যদিও ভিডিওতে এরকম করে বোঝানো সম্ভব নয়, কাজে নামলে পরে তখন তোমরা আরও ভালো করে ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝতে পারবে। আরও অনেক রকমের অপারেশনস থাকে, আরও অনেক রকমের কাজ থাকে, কিন্তু এই জিনিসগুলো এখন আর আলোচনার বিষয়বস্তু নয়। তোমরা ভালো করে মন দিয়ে কাজ করো। আবারও একবার তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভবিষ্যতের কর্মজীবন তোমাদের অনেক অনেক ভালো হবে। ধন্যবাদ।